আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফরটুডে বই থেকে ইউনিট 6 লেসন 3 এর দ্য মালদ্বীপস যে প্যাসেজটি রয়েছে এটি আমরা বাংলা অর্থসহ পড়ব এবং এই প্যাসেজের যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলোর অর্থ আমরা এক নজরে দেখব। তাহলে দেখো, আজকে আমাদের লেসন 3তে বলা হচ্ছে দ্য মালদ্বীপস, অর্থাৎ মালদ্বীপ যে একটা দেশ রয়েছে সেই দেশ সম্পর্কে আজকে আমরা এখানে জানব। আজকে আমরা শুধুমাত্র বি নং অ্যাক্টিভিটির যে মূল প্যাসেজ রয়েছে সেটি দেখব। নাও রিড দ্য টেক্সট বিলো। এখন নিচের পাঠ্যাংশটুকু পড়ো বা নিচের লেখাটুকু পড়ো অ্যান্ড এবং আনসার দ্য কোয়েশ্চনস এবং প্রশ্নগুলোর উত্তর দাও ইন সি, ডি অ্যান্ড ই, অর্থাৎ সি, ডি এবং ই নম্বরের। তাহলে এখানে বলা হচ্ছে দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি, অর্থাৎ মালদ্বীপ প্রজাতন্ত্র হলো একটি দ্বীপ রাষ্ট্র ইন দ্য ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগরের, অর্থাৎ মালদ্বীপ প্রজাতন্ত্র হলো ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। ইট হ্যাজ 1199 আইল্যান্ডস, অর্থাৎ এটা রয়েছে 1199টি দ্বীপ দ্যাট আর ক্লাস্টার্ড ইনটু 26 মেজর অ্যাটলস, যেগুলো গুচ্ছ আকারে সজ্জিত অথবা পাশাপাশি কাছাকাছি সজ্জিত। কিভাবে? 26 মেজর অ্যাটলস, অ্যাটলস মানে হচ্ছে প্রবাল দ্বীপমালা, অর্থাৎ 26টা প্রধান দ্বীপমালায় হচ্ছে এই 1199টি দ্বীপ অবস্থিত। তাহলে এখানে আমরা কি দেখলাম যে দেশটিতে 1199টি দ্বীপ রয়েছে যা 26টি প্রধান প্রবাল দ্বীপমালায় গুচ্ছাকারে বিন্যস্ত। অ্যান অ্যাটল ইজ আ রিং শেপড, অর্থাৎ একটি অ্যাটল বা এই যে প্রবাল দ্বীপমালা সেটা হচ্ছে রিং শেপ, অর্থাৎ বৃত্তাকার। কোরাল রিফ, অর্থাৎ প্রবাল প্রাচীর, or a string of closely spaced coral islands, অর্থাৎ একটি সুতোয় বাঁধা কাছাকাছি অবস্থিত একাধিক প্রবালমালায়। যেহেতু হচ্ছে এখানে আইল্যান্ডস বলা হচ্ছে অর্থাৎ দ্বীপগুলো, ঠিক আছে। একটি অ্যাটল বা প্রবাল দ্বীপমালা হলো বৃত্তাকার প্রবাল প্রাচীর অথবা একটি সুতোয় কাছাকাছি অবস্থিত একাধিক প্রবাল দ্বীপ। তাহলে প্রথমে আমরা মালদ্বীপ সম্পর্কে কিছুটা ধারণা পেলাম যে মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ, যেই দেশটিতে 1199টি দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলো হচ্ছে 26টি প্রধান প্রবাল দ্বীপমালায় গুচ্ছাকারে সজ্জিত, অর্থাৎ এক একটা যে প্রবাল দ্বীপমালা রয়েছে তার সাথে অনেকগুলো ছোট ছোট দ্বীপ একসাথে জুড়ে রয়েছে। এই যে অ্যাটল বা প্রবাল দ্বীপমালা সেগুলো হচ্ছে বৃত্তাকারে বা একটা সুতোয় বাঁধা কাছাকাছি অবস্থিত এরকম মনে হয়, ঠিক আছে। তাহলে এরপর আমরা দেখি দ্য ন্যাচারাল কোরাল রিফস অফ দ্য মালদ্বীপস আর, অর্থাৎ মালদ্বীপের ন্যাচারাল কোরাল রিফস। কোরাল রিফস মানে হচ্ছে প্রবাল প্রাচীর, ন্যাচারাল মানে প্রাকৃতিক, অর্থাৎ মালদ্বীপের প্রাকৃতিক প্রবাল প্রাচীরগুলো সারাউন্ডেড, অর্থাৎ বেষ্টিত, বাই দ্য সি অল অ্যারাউন্ড, তার চতুর্দিকে হচ্ছে কি দ্বারা? সি, অর্থাৎ সমুদ্র দ্বারা বেষ্টিত। অ্যান্ড স্ট্যান্ড আউট অ্যাজ আ পার্ল ইন দ্য ইন্ডিয়ান ওশেন, এবং এটা হচ্ছে ভারত মহাসাগরে মুক্তার মতো বিশেষ উজ্জ্বল দেখায় বা বিশেষভাবে ফুটে ওঠে। তাহলে এখানে আমরা দেখলাম যে মালদ্বীপের প্রাকৃতিক প্রবাল প্রাচীরগুলো চারদিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত এবং ভারত মহাসাগরের বুকে একটি মুক্তার মতো উজ্জ্বল দেখায়। দ্য মালদ্বীপস ইজ দ্য 8th স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মালদ্বীপ হচ্ছে পৃথিবীর 8ম ক্ষুদ্রতম দেশ। উইথ অ্যান এরিয়া অফ, যার আয়তন হচ্ছে অনলি 300 স্কোয়ার কিলোমিটার্স, মাত্র 300 বর্গ কিলোমিটার। চিন্তা করো, বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার বা এখন হচ্ছে 610 বর্গ কিলোমিটার। সেখান থেকে মালদ্বীপের আয়তন হচ্ছে শুধুমাত্র 300 বর্গ কিলোমিটার, যেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটুকু ছোট। এবং এই মালদ্বীপটা হচ্ছে কি পৃথিবীর 8ম ক্ষুদ্রতম দেশ। তো সেটা এখানে আমরা দেখলাম যে মাত্র 300 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে মালদ্বীপ বিশ্বের 8ম ক্ষুদ্রতম দেশ। ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি, এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। ইন টার্মস অফ পপুলেশন অ্যান্ড সাইজ, জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে। তাহলে কি বলা হলো যে জনসংখ্যা ও আয়তনের দিক থেকে এটি এশিয়ার সবচেয়ে ছোট দেশ। পিপুল হ্যাভ বিন লিভিং অন দ্য আইল্যান্ডস অফ মালদ্বীপস, অর্থাৎ এই মালদ্বীপের এই দ্বীপে মানুষজন বসবাস করে আসছে ফর নিয়ারলি 3000 ইয়ার্স, প্রায় 3000 বছর ধরে বা
3000 বছরের কাছাকাছি সময় ধরে মানুষজন এই মালদ্বীপের দ্বীপে বসবাস করে আসছে। তো ঠিক এখানে বলা হলো যে প্রায় 3000 বছর ধরে মানুষ মালদ্বীপের দ্বীপগুলোতে বসবাস করছে। দে সে অর্থাৎ বলা হয় বা লোকজন বলে, ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে, এশিয়া, আরবিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা, তাহলে সেই দেশগুলো কি? এশিয়া, আরব, ইউরোপ এবং আমেরিকা, টু কাম টু দিস আইল্যান্ডস, এইসব মহাদেশগুলো থেকে বা দেশগুলো থেকে মানুষজন এই দ্বীপে এসেছে। তো সেটাই বলা হলো যে বলা হয় বিশ্বের বিভিন্ন অঞ্চল, এশিয়া, আরব, ইউরোপ এবং আমেরিকা থেকে মানুষ এখানে এসেছে। দ্য আর্লিয়েস্ট সেটেলার্স অর্থাৎ প্রথম বসবাসকারী অফ দ্য মালদ্বীপস ওয়ার, অর্থাৎ মালদ্বীপে প্রথম বসবাস স্থাপনকারীরা হলেন প্রবাবলি সম্ভবত ফ্রম সাউদার্ন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চল হতে, অ্যান্ড শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা থেকে, হু কেম টু দিস আইল্যান্ডস, যারা এই দ্বীপগুলোতে এসেছে, ইন দ্য 4th and 5th centuries বিসি। বিসি অর্থ হচ্ছে খ্রিস্টপূর্ব থেকে, ঠিক আছে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4th ও 5ম শতাব্দীতে তারা এই দ্বীপগুলোতে আসে। তাহলে এখানে আমরা দেখলাম যে মালদ্বীপে প্রথম বসতি স্থাপনকারীরা সম্ভবত দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা থেকে এসেছিলেন, যারা খ্রিস্টপূর্ব 4th ও 5ম শতাব্দীতে এসব দ্বীপে আগমন করেন। তো এই অংশে এসে আমরা দেখলাম যে মালদ্বীপে প্রায় 3000 বছর ধরে মানুষজন বসবাস করছে। এখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসেছে, যেমন এশিয়া, আরব, ইউরোপ, আমেরিকা। মালদ্বীপে প্রথম যারা বসতি স্থাপন করেছিলেন তারা সম্ভবত দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা থেকে এসেছিলেন, এবং তারা খ্রিস্টপূর্ব অর্থাৎ এখন যে 2026 চলছে, এই 2026-এরও 400 বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 4th ও 5ম শতাব্দীতে এসব দ্বীপে আগমন করেন। আচ্ছা, এরপর আমরা দেখি ইন দ্য 12th century এডি, অর্থাৎ খ্রিস্টীয় 12 শতাব্দীতে, সেইলর্স ফ্রম ইস্ট আফ্রিকা, ইস্ট আফ্রিকা হচ্ছে পূর্ব আফ্রিকা, অর্থাৎ পূর্ব আফ্রিকার নাবিকেরা, অ্যান্ড আরব কান্ট্রিজ কেম টু দ্য মালদ্বীপস, এবং আরব দেশের যে নাবিকেরা রয়েছে তারা এই মালদ্বীপে আসেন। তো এখানে বলা হলো যে খ্রিস্টীয় 12 শতাব্দীতে পূর্ব আফ্রিকা ও আরব দেশের নাবিকরা মালদ্বীপে আসেন। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ, দ্য মালদ্বীপিয়ানস হু ওয়ার অরিজিনালি বুদ্ধিস্ট, অর্থাৎ মালদ্বীপের যারা মূলত বৌদ্ধ ধর্মের ছিলেন, ওয়ার কনভার্টেড টু সুন্নি ইসলাম, তারা পরবর্তীতে সুন্নি ইসলামে ধর্মান্তরিত হন। ইন দ্য মিড 12th century, অর্থাৎ 12 শতাব্দীর মাঝামাঝি সময়ে। তো এখানে বলা হলো যে এর ফলে যারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তারা 12 শতাব্দীর মাঝামাঝি সময়ে সুন্নি ইসলামে ধর্মান্তরিত হন। তাদের প্রভাবে এই যে পূর্ব আফ্রিকা এবং আরব দেশের নাবিকেরা এই দেশে আগমন করার ফলে। ইন 1344 ইবনে বতুতা, অর্থাৎ 1344 সালে ইবনে বতুতা, ফেমাস আরব হিস্টোরিয়ান, একজন বিখ্যাত ইতিহাসবিদ অ্যান্ড স্কলার এবং পণ্ডিত, ট্রাভেলড অ্যারাউন্ড দ্য মালদ্বীপস, মালদ্বীপে ভ্রমণ করেন। তো এখানে বলা হলো যে 1344 সালে বিখ্যাত আরব ইতিহাসবিদ ও পণ্ডিত ইবনে বতুতা মালদ্বীপ ভ্রমণ করেন। তাহলে এই অংশে এসে আমরা কি দেখলাম যে খ্রিস্টীয় 12 শতাব্দীতে অর্থাৎ 12 শতাব্দীতে পূর্ব আফ্রিকা এবং আরব দেশের নাবিকরা মালদ্বীপে আসেন। এর ফলে যারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তারা হচ্ছে এই 12 শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে সুন্নি ইসলামে ধর্মান্তরিত হন। কাদের প্রভাবে? আরব এবং পূর্ব আফ্রিকার নাবিকদের প্রভাবে। 1344 সালে বিখ্যাত ইতিহাসবিদ ও পণ্ডিত ইবনে বতুতা মালদ্বীপ ভ্রমণ করেন। এরপর দেখো ইন দ্য 16th century, 16 শতাব্দীতে, দ্য পর্তুগিজ কনকুয়ার্ড দ্য মালদ্বীপস, পর্তুগিজেরা এই মালদ্বীপকে দখল করেছিলেন, অ্যান্ড রুলড এবং শাসন করেছিলেন, দ্য কান্ট্রি ফর 15 years, এই দেশটিকে 15 বছর ধরে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম যে 16 শতাব্দীতে পর্তুগিজরা মালদ্বীপ দখল করে এবং 15 বছর ধরে দেশটি শাসন করেন। অলদো, যদিও, গভর্নড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক স্টেট ফর দ্য মোস্ট অফ ইটস হিস্ট্রি, অর্থাৎ এটার ইতিহাসে অধিকাংশ সময়ই এটা স্বাধীন ইসলামিক রাষ্ট্র হিসেবে শাসিত হয়েছে। ফ্রম 1153 to 1968,
1153 সাল থেকে 1968 সাল পর্যন্ত। দ্য মালদ্বীপস ওয়াজ আ ব্রিটিশ কলোনি। মালদ্বীপ ছিল ব্রিটিশ উপনিবেশ ফ্রম 1887 টু 1965, 1887 সাল থেকে 1965 সাল পর্যন্ত। তো এখানে কি বলা হলো যে যদিও 1153 থেকে 1968 সাল পর্যন্ত ইতিহাসের বেশিরভাগ সময় মালদ্বীপ একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়েছে, তবুও 1887 সাল থেকে 1965 সাল পর্যন্ত এটি ব্রিটিশ উপনিবেশ ছিল। ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন ইন 1965, অর্থাৎ 1965 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পরবর্তীতে বা পরে দ্য সালতানাত কন্টিনিউ টু অপারেট ফর আনাদার 3 ইয়ার্স। এই যে সুলতানদের যে সাম্রাজ্য ছিল, এই সালতানাত তারা আরও 3 বছর তাদের কার্যক্রম চালিয়ে যান। অন নভেম্বর 11, 1968, অর্থাৎ 1968 সালের 11 নভেম্বর দ্য সালতানাত ওয়াজ অ্যাবলিশড, অর্থাৎ এই সালতানাত বিলুপ্ত করা হয়, অ্যান্ড রিপ্লেসড বাই আ রিপাবলিক, এবং একটা প্রজাতন্ত্রে পরিবর্তন করা হয়, অ্যান্ড এবং দ্য কান্ট্রি অ্যাজিউমড ইটস প্রেজেন্ট নেম, এবং এই দেশটির যে বর্তমান নাম সেটি গ্রহণ করে। তো কি দেখা গেল যে 1965 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পরও আরও 3 বছর সালতানাত কার্যক্রম চালু ছিল। 1968 সালে 11 নভেম্বর সালতানাত বিলুপ্ত করা হয় এবং এর পরিবর্তে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তখনই দেশটি তার বর্তমান নাম গ্রহণ করে। বর্তমান নাম কোনটা? মালদ্বীপ। ঠিক আছে। দ্য মালদ্বীপস ইজ আ ফেমাস অ্যাজ আ ট্যুরিস্ট ডেস্টিনেশন। মালদ্বীপ হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত বা পর্যটন গন্তব্য হিসেবে, বিকজ অফ ইটস প্লেজেন্ট ওয়েদার, এটির মনোরম আবহাওয়ার জন্য, হেভেনলি বিচেস, স্বর্গীয় সমুদ্র সৈকতের জন্য, অ্যান্ড লেগুনস, উপহ্রদের জন্য, লাক্সারিয়াস হলিডে রিসোর্টস, এবং বিলাসবহুল অবকাশ যেমন কেন্দ্রের জন্য, অ্যান্ড দ্য পিপুল লাভিং পিপুল, এবং অতিথিপরায়ণ মানুষের জন্য। তাহলে এখানে বলা হলো যে মনোরম আবহাওয়া, স্বর্গীয় সমুদ্র সৈকত ও উপহ্রদ, বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র এবং অতিথিপরায়ণ মানুষের জন্য মালদ্বীপ একটি বিখ্যাত পর্যটন গন্তব্য। দ্য মালদ্বীপস ওয়াজ র্যাঙ্কড, মালদ্বীপকে স্বীকৃতি দেওয়া হয়েছিল বা মালদ্বীপ স্থান লাভ করেছিল অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ফর বিউটিফুল বিচেস, অর্থাৎ সুন্দর সমুদ্র সৈকতের জন্য শ্রেষ্ঠ দেশ হিসেবে, অ্যান্ড ফ্যাসিলিটিস ফর রিক্রিয়েশন, এবং বিনোদন সুবিধার জন্য, ইন 2008 সালে। তো কি বলা হলো যে 2008 সালে সুন্দর সমুদ্র সৈকত এবং বিনোদনের সুবিধার জন্য মালদ্বীপকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো এখানে এসে আমরা দেখলাম যে মালদ্বীপ হচ্ছে খুবই মনোরম আবহাওয়া, স্বর্গীয় সমুদ্র সৈকত এবং উপহ্রদ, বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র এবং অতিথিপরায়ণ মানুষের জন্য একটা বিখ্যাত পর্যটন গন্তব্য। 2008 সালে এই যে এখানকার যে আবহাওয়া এবং সমুদ্র সৈকত, বিনোদন সুবিধা, এই সব কিছুর জন্যই দেশটিকে মানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। দ্য মালদ্বীপস ইজ ওয়েল নোন ফর বিং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। মালদ্বীপ হচ্ছে বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবে পরিচিত। ওয়েল নোন মানে হচ্ছে সুপরিচিত, আর লোয়েস্ট কান্ট্রি মানে হচ্ছে সবচেয়ে নিচু দেশ। আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে বা দুর্ভাগ্যবশত, দিস স্মল কান্ট্রি উইথ ইডিলিক ন্যাচারাল বিউটি, এই ছোট দেশটির অত্যন্ত সুন্দর ও শান্ত প্রাকৃতিক সৌন্দর্য, ইজ আন্ডার থ্রেট, হুমকির মধ্যে রয়েছে, ফ্রম রাইজিং সি লেভেলস, অর্থাৎ সমুদ্রের পানির উচ্চতা বাড়ার কারণে, ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের। তো এখানে বলা হলো যে মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবে পরিচিত। দুর্ভাগ্যবশত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ছোট দেশটি বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকির মুখে রয়েছে। তো এখানে আসলে বলা হলো যে মালদ্বীপের যে এত এত সৌন্দর্য রয়েছে, তারপরে দেশটা হচ্ছে কি সবচেয়ে নিচু কান্ট্রি, অর্থাৎ এটি যেহেতু তার চারপাশে সমুদ্র দ্বারা বেষ্টিত, যে কারণে দেখা যায় সমুদ্রের পানির উচ্চতা যদি বাড়ে তাহলে এই দেশটি তলিয়ে যাবে পানির নিচে। ঠিক আছে, কী কারণে? এই যে বৈশ্বিক যে উষ্ণায়ন, গ্লোবাল যে ওয়ার্মিং হচ্ছে, এটার কারণে। তো এটা আসলে দুর্ভাগ্য যে এত সুন্দর একটা মনোরম দেশ, এই দেশটা হচ্ছে হুমকির মধ্যে রয়েছে যে কখন এটা
সমুদ্রের পানির নিচে তলিয়ে যায়। মোস্ট অফ দ্য কান্ট্রি ইজ জাস্ট 1.5 মিটার্স অ্যাবভ সি লেভেল, অর্থাৎ এই দেশের অধিকাংশ দেশ, এখানে দেশ বলতে আসলে ভূমি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে এই যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এটার থেকে মাত্র 1.5 মিটার উপরে রয়েছে, উইথ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ 2.3 মিটার্স, এবং এটার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 2.3 মিটার, অর্থাৎ যে অঞ্চলটা সবচেয়ে বেশি উঁচু সেটা হচ্ছে 2.3 মিটার উঁচু। কোনটা থেকে? এই সি লেভেল অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা থেকে। ম্যানি প্রেডিকশনস হ্যাভ বিন মেড উইথ রেসপেক্ট অফ মালদ্বীপস বিং, অর্থাৎ মালদ্বীপের মানুষের সম্মানের জন্য অনেক পূর্বাভাস দেওয়া হয়েছে। সুইফট অ্যাওয়ে মানে ভেসে যাওয়ার কথা হিসেবে বাই দ্য রাইজিং ওয়াটার লেভেল ইন দ্য ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগরের পানির উচ্চতা বৃদ্ধির দ্বারা। তো এখানে বলা হলো যে দেশটির অধিকাংশ এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার উঁচু এবং সর্বোচ্চ স্থানটির উচ্চতা হচ্ছে 2.5 মিটার। ভারত মহাসাগরে পানির উচ্চতা বৃদ্ধির ফলে মালদ্বীপ একদিন পানিতে তলিয়ে যেতে পারে, এমন অনেক পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এই মালদ্বীপের মানুষকে সচেতন করার জন্য। এরপর দেখো, হোয়েন দ্য পাওয়ার সুনামি অফ 2004 হিট দ্য আইল্যান্ড নেশন, যখন 2004 সালে এই দ্বীপ রাষ্ট্রটিতে বা এই দ্বীপ জাতিতে সুনামি আঘাত হেনেছিল, ম্যানি অফ দ্য আইল্যান্ডস ড্রাই পার্টস ওয়ার ফ্লোডেড, অর্থাৎ এই যে আইল্যান্ডের বিভিন্ন অঞ্চল যেগুলো হচ্ছে ড্রাই পার্টস অর্থাৎ শুকনো অঞ্চল, সেগুলো প্লাবিত হয়ে গিয়েছিল বাই দ্য সি ওয়াটার, অর্থাৎ সমুদ্রের পানি দ্বারা। তো এখানে কি বলা হলো যে 2004 সালের ভয়াবহ সুনামি যখন এই দ্বীপ রাষ্ট্রে আঘাত হানে, তখন দ্বীপগুলোর অনেক শুকনো এলাকা সমুদ্রের পানিতে প্লাবিত হয়ে যায়। দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপস হ্যাজ বিগান টু পারচেজ ল্যান্ড, অর্থাৎ মালদ্বীপের সরকার কি করেছিল? বিগান টু পারচেজ ল্যান্ড, জমি ক্রয় করতে শুরু করেছিল, ফ্রম নিয়ার বাই কান্ট্রিজ, অর্থাৎ প্রতিবেশী দেশগুলো থেকে বা কাছাকাছি দেশগুলো থেকে, ফর রিসেটেলিং, পুনর্বাসনের জন্য, ইটস পিপুল, এটার মানুষদের, ইন কেস দ্য আইল্যান্ডস গো আন্ডার ওয়াটার, যদি এই দ্বীপটি পানির নিচে তলিয়ে যেত। তো এখানে বলা হচ্ছে যে দ্বীপগুলো পানির নিচে চলে গেলে জনগণকে পুনর্বাসনের জন্য মালদ্বীপ সরকার প্রতিবেশী দেশগুলো থেকে জমি কেনার উদ্যোগ নিয়েছে। সো এরপরে দেখি, ইন অর্ডার টু হাইলাইট দ্য থ্রেটস অফ গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের যে হুমকি এটার গুরুত্ব তুলে ধরে, টু ইটস লো লাইং আইল্যান্ডস, এটার নিচু দ্বীপগুলোর উপর, দ্য গভর্নমেন্ট অফ মালদ্বীপস হেল্ড আ ক্যাবিনেট মিটিং, অর্থাৎ মালদ্বীপ সরকার একটা মন্ত্রিসভা বৈঠক আয়োজন করেছিল, আন্ডার ওয়াটার ইন 2009 সালে পানির নিচে। তো এখানে কি বলা হলো যে নিচু দ্বীপগুলোর উপর বৈশ্বিক উষ্ণায়নের হুমকি বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য মালদ্বীপ সরকার 2009 সালে পানির নিচে একটি মন্ত্রিসভা বৈঠক আয়োজন করেছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটা ছিল বিশ্বের ইতিহাসে প্রথম পানির নিচে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক। তো এটা ছিল মূলত একটা রূপক কার্যক্রম, যাতে করে তুলে ধরা যায় যে পানির নিচে যদি মালদ্বীপ তলিয়ে যায় সেটার মানে প্রভাবটা কেমন হবে। এই জন্য মালদ্বীপের যে সরকার তারা পানির নিচেই এটা আয়োজন করেছিল যে বিশ্ববাসী আমরা এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমরা অনেক হুমকির মুখে রয়েছি, এবং এটা যদি বাড়তে থাকে, সমুদ্রের পানির উচ্চতা যদি বাড়ে, তাহলে আমরা হচ্ছে পানির নিচে তলিয়ে যাব। তো এটাই রূপক হিসেবে বিশ্বের ইতিহাসে প্রথম পানির নিচে এই মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। দ্য মিটিং টুক প্লেস অ্যাবাউট 5 মিটার্স আন্ডার ওয়াটার, এই বৈঠকটি হয়েছিল পানির 5 মিটার নিচে, ইন আ ব্লু গ্রিন লেগুন অন আ স্মল আইল্যান্ড, অর্থাৎ একটি ছোট দ্বীপের, লেগুন মানে হচ্ছে কি উপহ্রদ, একটা নীল সবুজ উপহ্রদের নিচে। তাহলে বলা হলো কি যে বৈঠকটি এখন ছোট দ্বীপের নীল সবুজ উপহ্রদে পানির প্রায় 5 মিটার নিচে অনুষ্ঠিত হয়েছিল। ওয়াইল আন্ডার ওয়াটার, যেহেতু এটা পানির নিচে ছিল বা যখন তারা পানির নিচে ছিল, দ্য ক্যাবিনেট সাইন্ড, অর্থাৎ মন্ত্রিসভার মন্ত্রীরা সাইন করেছিল মানে স্বাক্ষর করেছিল, আ ডকুমেন্ট কলিং অন অল নেশনস টু কাট দেয়ার কার্বন এমিশনস, অর্থাৎ
সব দেশকে এটা দাবি জানানোর জন্য বা আহ্বান করার জন্য যে তারা যেন তাদের কার্বন নিঃসরণ এটা কমায়। তো এখানে কি বলা হলো যে পানির নিচে অবস্থান করেই মন্ত্রিসভার সদস্যরা একটি দলিলে স্বাক্ষর করেন বা একটি ডকুমেন্টে স্বাক্ষর করেন যেখানে সকল দেশকে কার্বন নিঃসরণ কমানোর জন্য আহ্বান জানানো হয়। তো এই ছিল মূলত মূল প্যাসেজ। আমরা এক নজরে এখানে কঠিন যে শব্দগুলো রয়েছে সেগুলো এক নজরে দেখে নিই। যেমন রিপাবলিক হচ্ছে প্রজাতন্ত্র, ক্লাস্টার্ড গুচ্ছাকারে সজ্জিত, অ্যাটল প্রবাল দ্বীপমালা, রিং শেপড বৃত্তাকার, কোরাল রিফ প্রবাল প্রাচীর, সারাউন্ডেড বেষ্টিত, পার্ল মানে হচ্ছে মুক্তা, এরিয়া আয়তন, সেইলর নাবিক, স্যাটেলার বসতি স্থাপনকারী, অরিজিনালি মূলত, কনভার্টেড ধর্মান্তরিত, হিস্টোরিয়ান ইতিহাসবিদ, স্কলার পণ্ডিত, সেঞ্চুরি শতাব্দী, ক্যাবিনেট মন্ত্রিসভা, হাইলাইট তুলে ধরা, কনকুইয়ার্ড হচ্ছে দখল করা বা জয় করা, গভর্নড শাসিত, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, কলোনি উপনিবেশ, ফলোয়িং পরবর্তী, সালতানাত সুলতানতন্ত্র, অ্যাবলিশড হচ্ছে বিলুপ্ত করা হয়, রিপাবলিক হচ্ছে প্রজাতন্ত্র, অ্যাজিউমড গ্রহণ করা, ডেস্টিনেশন গন্তব্য, প্লেজেন্ট মনোরম, এরপর হচ্ছে হেভেনলি স্বর্গীয়, ল্যাগুন হচ্ছে উপহ্রদ। এরপর আর কয়েকটা রয়েছে যেমন লাক্সারিয়াস হচ্ছে বিলাসবহুল, র্যাঙ্কড স্থান লাভ করা, ফ্যাসিলিটিস হচ্ছে সুবিধা, রিক্রিয়েশন বিনোদন, আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, ইডুলিক হচ্ছে অত্যন্ত সুন্দর ও শান্ত, থ্রেট হুমকি, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, প্রেডিকশন পূর্বাভাস, সুইফট অ্যাওয়ে ভেসে যাওয়া, কার্বন এমিশনস কার্বন নিঃসরণ, ফ্লোডিড প্লাবিত, ফার্সিস হচ্ছে ক্রয় করা, অ্যান্ড রিসেটেলিং হচ্ছে পুনর্বাসন। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা পূর্বের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখতে পারো এবং দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো আজ এই অবধি, আল্লাহ হাফেজ।